এই বলে অদৃশ্য হয়ে যায় মহিলা। আমি স্পষ্ট বুঝতে পারি ভয়ঙ্কর একটা আওয়াজে রত্নাদেবীর ঘুম ভেঙে যায়। রাত তখন প্রায় 2টো। বৈশাচিক আওয়াজ কোথা থেকে হচ্ছে? এর উৎস কোথায়? তিনি বুঝতে পারেন বড় ছেলের ঘর থেকে সেই আওয়াজ ভেসে আসছে। রত্নাদেবী আস্তে আস্তে বড় ছেলের ঘরের কাছে গিয়ে কান পাতেন না। ওপাশ থেকে শুনতে পান, ঘরের ভিতরে কি হচ্ছে? রত্নাদেবী সেই আওয়াজ শুনে ভীষণ ভয় পেয়ে যান। যেন মনে হচ্ছে ঘরের ভিতর অনেক হিংস্র পশু একসাথে উৎপাত করছে। রত্নাদেবী সাহস সঞ্চয় করে দরজা খোলেন, ঘরের ভিতর প্রবেশ করেন। তিনি যা দেখেন তাতে তিনি সম্পূর্ণ অবাক হয়ে যান। রত্নাদেবীকে দেখে ওনার বড় ছেলে ওনার দিকে হঠাৎ করে ভয়ঙ্করভাবে তেড়ে আসে। রত্নাদেবী ভয়ে দরজাটা বন্ধ করে দেন আর থরথর করে কাঁপতে থাকেন। আজ মনে হয় ঝড় বৃষ্টি হবে। কি হে বিভূতি, একটু তেলে ভাজা কিনে নেওয়া যাক নাকি? এই বৃষ্টিতে তেলে ভাজা খেতে খেতে গল্প শোনা যাবে। কি বলো? একদম একদম, পুরো জমে যাবে। মা চারি, 1 কাপ চা করো। এই গরমে আজ একটুখানি স্বস্তি দেবে বলে মনে হচ্ছে। ঘন মেঘ করেছে, বাইরের কাজগুলো সেরে ফেলো মা তাড়াতাড়ি। এই ঝড় বৃষ্টি শুরু হলো বলে। আর হ্যাঁ, একটু বেশি করে চা বসিয়ে দিও। আমার জানি মনে হচ্ছে তোমার কাকাবাবুরাও আজ আসবেন। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দে আমাদের প্রিয় ঠাকুরমশাই খাটিয়া ছেড়ে উঠে দরজা খুলে দিলেন। আরে তোমরা এসো এসো, তোমাদের কথাই ভাবছিলাম। দেখো, তোমরা তাহলে স্বস্তি নিয়ে এলে। তোমরা আসার সাথে সাথেই বৃষ্টি শুরু হলো। তোমরা এই খাটিয়ায় বসো। যে কাগজে চপ মোড়া ছিল সেখানে লেখা ছিল বশীকরণ সফলতা। 5 মিনিটে বশীকরণ করুন, কর্ম বিফলে পয়সা ফেরত। কিশোরী খবরটা দেখে খুব মন দিয়ে ভাবে। তারপরে চিন্তিত মনে ঠাকুরমশাইকে প্রশ্ন করে, আচ্ছা ঠাকুরমশাই, সত্যি কথা বলতে বশীকরণ বলে কি কিছু হয়? আমার তো মনে হয় এসব নিছকই লোক ঠকানো। এখন তো খবরের কাগজ খুললেই দেখতে পাওয়া যায় 5 মিনিটে বশীকরণ, দূর থেকে বশীকরণ, ছবি দেখে বশীকরণ। না না, সব ভণ্ড। বশীকরণ কথার অর্থ কোনো ব্যক্তিকে বা কোনো বস্তুকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করা। অনেক সাধকরা নিজের পঞ্চরিপু নিজের আয়ত্তে আনার পর বশীকরণ ক্ষমতার অধিকারী হন। ওনারা তখন এই শক্তির দ্বারা অপরকে নিজের ইচ্ছা মতো চালনা করার চেষ্টা করেন। বশীকরণ সত্যি সম্ভব, তবে অতি নিম্ন মার্গের সাধকরা এটা করার জন্য অনেক খারাপ উপায় অবলম্বন করেন, যেটা খুবই ক্ষতিকর।
ভণ্ডরা এটাকে অনেক খারাপ কাজেও ব্যবহার করেন। বশীকরণের মাত্রা কতটা খারাপ হতে পারে তা তোমরা হয়তো বুঝতে পারবে এই ঘটনার কথা শুনলে। আজ থেকে 2 বছর আগের কথা। এক দুপুরবেলা আমার বাড়িতে উপস্থিত হন এক মহিলা। বাবা, আমার সংসারটা বাঁচান। আমার দুই ছেলেই একে অপরের যেন শত্রু। সম্পত্তির লোভে ঝগড়া ঝাঁটি কলহ লেগেই রয়েছে। কদিন থেকেই 2 ভাইয়ে ঝগড়াঝাঁটি চলছে সম্পত্তির জন্য। কিন্তু 2 দিন হলো বড় ছেলে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তার দেখাচ্ছি, দিনে 4 থেকে 5 বার রক্ত বমি করছে। এই 2 দিনে শরীরের অবস্থা অর্ধেক হয়ে গেছে। আমার 2 ছেলে, ছোট ছেলে মনে হয় কিছু করেছে বাবা। ও এক পাশের গ্রামে তান্ত্রিকের কাছে যাতায়াত আছে। কেউ কিছু করতে পারছে না বাবা। আমার বড় ছেলেটাকে বাঁচান। আমি কথা দিচ্ছি আপনাকে, যতটা পারবো আমি চেষ্টা করব। কালকে আমি একটা গরুর গাড়ি পাঠিয়ে দেব বাবা, আপনি চলে আসবেন। পরের দিন সকালবেলা আমি গরুর গাড়িতে করে সেই বাড়িতে এসে উপস্থিত হই। বাড়ির আশেপাশে দেখি অনেক কাক বাড়িটার দিকে তাকিয়ে বসে আছে। তাদের চোখগুলো বিভৎস রকমের লাল। মহিলাটি বিধবা, 2 ছেলে নিয়েই তার সংসার। বাবা মরে যাওয়ার পর সম্পত্তি নিয়ে গন্ডগোল। গরুর গাড়ির আওয়াজে মহিলাটি বেরিয়ে এলেন। চোখের জল মুছতে মুছতে বলতে শুরু করলেন, আসুন বাবা, আসুন আসুন, ভেতরে আসুন। পাশের ঘরে আমার বড় ছেলে রয়েছে, নড়তে চড়তে পারে না, শুয়ে আছে। আর ওই পাশের ঘরটায় আমার ছোট ছেলে। ছোট, এই ছোট। মায়ের ডাকে ছোট ছেলেটা ঘর থেকে বেরিয়ে এলো। কতকটা যেন নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে। আমাকে দেখে হঠাৎ রেগে বলে উঠল, আবার ওই সাধুকে ধরে এনেছিস? তুই আমার কিচ্ছু করতে পারবি না। তোর নিজের দাদার জন্য তোর মায়া হয় না? না না না, তা হয় না। ওসব যত সব ফালতু কথা। রান্না হয়েছে নাকি? সব সময় তো শুধু বড় ছেলে আর বড় ছেলে, ছোট ছেলের দিকে তো কোনোদিন লক্ষ্যই নেই। যত সব। তুই ভাবলি কি করে তোকে ভাত খেতে দেব? তোকে যে কেন পেটে ধরেছিলাম সেটাই এখন ভাবছি। একটা কুলাঙ্গার ছেলে তুই। তা তো তুই বলবি। ও যে তোমার ছোট, একদম চুপ। ছোট ছেলে রাগ দেখিয়ে বাড়ি থেকে চলে যায়। অসহায় মা কাঁদতে থাকেন। চিন্তা করবেন না মা, সব ঠিক হয়ে যাবে। আমি একবার আপনার বড় ছেলেকে দেখতে চাই। আমি বেশিক্ষণ ওখানে দাঁড়াতে পারি না। আমি বুঝতে পারি ছেলেটার অবস্থা খুবই খারাপ। আমাকে রক্ষা করুন, রক্ষা করুন বাবা। ও আমার শরীরে আছে। ও আমাকে শেষ করে দিচ্ছে। আমরা দুজনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ বড় ছেলে যন্ত্রণায় ব্যথায় চিৎকার করে ওঠে, আর আমার চোখের সামনে ওর মুখ থেকে গোছা চুল আর রক্ত বেরোতে থাকে। আমার ছেলেকে বাঁচান, আমার ছেলেটাকে বাঁচান। আমার চোখের সামনে হচ্ছিল এই ঘটনা। তোমরা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু সেই চুলের গোছা আস্তে আস্তে আমাকে পেঁচিয়ে ধরে শূন্যে তুলে নেয়। ওম আং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে।
শুভ শক্তির কাছে অশুভ শক্তি সব সময় পরাজিত হয়। ক্ষণিকের জন্য আমাকে তার বাহুবন্ধন থেকে মুক্ত করলেও সেই চুলের গোছা জড়িয়ে ধরে বড় ছেলের গলা। দম বন্ধ হয়ে আসছিল তার। এমন সময় দৌড়ে বাইরে বসার ঘর থেকে আমার ঝোলা ব্যাগটা নিয়ে আসি। আমার ব্যাগ থেকে কমণ্ডুল বার করে মন্ত্রপুত গঙ্গা জল ছিটিয়ে দেই ছেলেটির গায়ে। আস্তে আস্তে সেই চুলের গোছা আবারও ঢুকে যায় ছেলেটার শরীরে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। রাতের বেলায় আমি ঘরে চিন্তিত মনে পায়চারি করছিলাম। অনেক কিছুই আমাকে ভাবাচ্ছিল। হঠাৎ আমি আমার ঘরের বাইরে কারোর পায়ের চলার শব্দ শুনতে পাই। জানালা দিয়ে উকি মেরে দেখি গেরুয়া বসন পরে একটা লোক হেঁটে চলে যাচ্ছেন। বারবার পিছন ফিরে তাকাচ্ছেন, কিন্তু ওনার মুখটা আমি দেখতে পাচ্ছি না। আমি দেখি বাড়ি থেকে একটু দূরে একটা গাছের তলায় এক অদ্ভুত দেখতে মহিলা দাঁড়িয়ে আছেন। তার শরীরে লাবণ্য যেন ঝরে পড়ছে। এত সুন্দর অপরূপ মহিলা আমি আগে খুব কমই দেখেছি। চলে যা, চলে যা এখান থেকে। ও আমার, ও একান্ত আমার। তুমি কে? আমি কামিনী। আমাকে কামনা করে আনা হয়েছে। আমার কামনা মেটানো ওর কাজ। তুমি ওর ক্ষতি করছো। আমি থাকতে তুমি তা পারবে না। কে আটকাবে আমাকে? পারলে আটকে দেখা। কালকে কি মনে আছে তো? এই বলে অদৃশ্য হয়ে যায় মহিলা। আমি স্পষ্ট বুঝতে পারি কোনো কারণে তন্ত্র মন্ত্র করে কামিনীকে এখানে ডাকা হয়েছে। আমার মনে পড়ে যায় কাল হচ্ছে পূর্ণ চন্দ্রগ্রহণ। আমাকে যা করার আজকেই কয়েক ঘন্টার মধ্যেই করতে হবে। আপনি কি আমার কাছে কিছু লুকোচ্ছেন? আমাকে সবটা খুলে বলুন। ছোট ছেলের আপনার প্রতি এত রাগ কেন? আসলে ও আমার ছেলে নয়, সৎ ছেলে। কিন্তু বিশ্বাস করুন, ওকে আমি নিজের ছেলের মতো করে মানুষ করার চেষ্টা করেছি। কিন্তু জানি না কেন ও এরকম হয়েছে। ওদের বাবা গ্রামের মোড়ল, অনেক সম্মানীয় ব্যক্তি। ওনার আগে একটা বিয়ে ছিল, কিন্তু দিদির কোনো সন্তান না হওয়ার জন্য আমার সাথে বিয়ে হয়। আমি সন্তান সম্ভাবনা হওয়ার 2 বছর পর আমার দিদির কোলেও আসে। আমি আর আমার দিদি মিলে খুব খুব মিলেমিশেই থাকতাম এখানে, কোনো অসুবিধে ছিল না। কিন্তু হঠাৎ করে ওর যখন 8 বছর বয়স, আমার দিদি মারা যায়। তারপর থেকে এই ছেলেটা যেন কেমন হয়ে গেছে। যত বড় হয়েছে মদ জুয়া এইসব নেশায় ডুবে আছে। ওই জন্য ওর বাবা ওকে একদম পছন্দ করতো না। কিন্তু বিশ্বাস করুন, আমি কোনো রকম ত্রুটি রাখিনি আমার স্নেহের। আমার কাছে 2 সন্তানই সমান। ওর বাবা মারা যাওয়ার আগে সবকিছু দাদার নামে লিখে যায়, কারণ ও জুয়ায় অনেক টাকা পয়সা নষ্ট করেছে। ওর ওপর ভরসা করতে পারেননি, তাই হয়তো ওর এত রাগ। তাই আপনার মনে হয় ওই সব করেছে, তাই তো? হ্যাঁ ঠাকুর মশাই, কদিন হলো ও দূরের একটা তান্ত্রিকের কাছে যায়। ঘরে খুব কমই থাকে। ঠাকুর মশাই, আমি আমার 2 সন্তানকেই ভালোবাসি, খুব ভালোবাসি। আমি চাই না কারোর কোনো ক্ষতি হোক। আপনি একটু। মহিলাটি আর কোনো কথা বলতে পারে না।
আমি সেদিন ওই বাড়িতেই যখন রাত্রিবেলা ধ্যান ছেড়ে শুতে যাব, হঠাৎ এক মহিলার হাসির আওয়াজ শুনতে পাই। সেই শব্দ শুনে যখন আস্তে আস্তে এগিয়ে যাই সেদিকে, তখন বুঝতে পারি বড় ছেলের ঘর থেকে আওয়াজটা আসছে। আমি বলছি তো, তুমি আমার সাথে চলো, ভালো থাকবে। আমাকে আমাকে তুমি গ্রহণ করো। না 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 না, হয় না, হয় না। তা যদি না করো, তোমার বিপদ। তোমাকে কষ্ট পেয়ে মরতে হবে। তোমাকে তো আমি নিজের করে নেবই। তারপর না না, কোনো মতেই না, না। আমি বুঝতে পারি ব্যাপারটা কি। সঙ্গে সঙ্গে দরজা ঠেলে যখন ঘরে প্রবেশ করি, দেখি পুরো ঘরটাকে একটা কালো অন্ধকার ধোঁয়া ঘিরে রয়েছে। কিছুক্ষণ পর ধোঁয়া কেটে গেলে দেখি বড় ছেলে যেমন শুয়েছিল তেমনই শুয়ে আছে, চোখে মুখে আতঙ্কের ছাপ। ঘরটা চারিদিকে ঘুরতে ঘুরতে একটা কোণে একটা কালো কাপড়ে মোড়া কলসি দেখতে পাই। সেই কলসিতে হাত দিতেই ছেলেটা যন্ত্রণায় চিৎকার করতে থাকে। আমি কলসিটা নিয়ে ঘরে চলে আসি আর ভাবতে থাকি কামিনীকে কে কামনা করেছে। কামিনীকে যে কামনা করে কামিনী তার সঙ্গী হয়, কিন্তু আমি রাতের বেলায় যা শুনলাম সেটা পুরোপুরি বিপরীত। কিন্তু কিভাবে? হ্যাঁ ঠাকুরমশাই, এখানে আমারও একটা প্রশ্ন আছে। কামিনীকে যে কামনা করবে, কামনার জন্যই তো করবে, তাহলে কেন উনি বারবার না করছেন? আরে ঘটনাটা ভালো করে শোনো। আপনি বলুন ঠাকুরমশাই। এই ব্যাপারটা আমাকেও চিন্তিত করেছিল। আমি সারা রাত চিন্তায় ছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। সব থেকে বড় কথা, তার পরের দিনই ছিল পূর্ণ চন্দ্রগ্রহণ। ভোর রাতের দিকে রত্নাদেবীর চিৎকারে আমি ধরফর করে বিছানায় উঠে বসি। শুনতে পাই রত্নাদেবী দরজা ধাক্কাচ্ছেন আর বলছেন, ঠাকুরমশাই তাড়াতাড়ি বেরিয়ে আসুন। ঠাকুরমশাই তাড়াতাড়ি একটু বেরিয়ে আসুন না। আমি তাড়াহুড়ো করে নেমে দরজা খুলতেই দেখি সামনে রত্নাদেবী দাঁড়িয়ে। ওনার চোখ মুখে ভীষণ আতঙ্ক। দেখবেন আসুন, কি হয়েছে? গোটা ঘরে এরকম লাল লাল কিসের ছিটে? রক্ত, রক্ত ঠাকুরমশাই, রক্ত। কিন্তু কিভাবে? দেখলেই বুঝতে পারবেন। আমি আর রত্নাদেবী যখন বড় ছেলের ঘরের দিকে গেলাম, যা দেখলাম তা দেখে পুরো আমার চক্ষু স্থির হয়ে গেল। তোমরা বুঝতে পারছো যে ছেলেটার শরীরে কিচ্ছু নেই, রোগা একদম দুর্বল শরীর। সে উঠে বসে উবু হয়ে দু হাতে দুটো বড় বড় মুরগি ধরে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমার বড় খিদে, বড় খিদে আমার। আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে আমাকে বাঁচান, আমাকে বাঁচান। একটা শরীরের ভিতরে দুটো আত্মা। ছেলেটার শরীরে যে কি যন্ত্রণা সহ্য করে আছে সেটা আমি বুঝতে পারছিলাম। আপনার ঘরে যদি কোনো দেবতার বা দেবীর মূর্তি থাকে, সেই মূর্তিটা নিয়ে আসুন। আমি এ কথা বলার সাথে সাথেই রত্নাদেবী ছুটতে যান ঠাকুর ঘরে। তারপর কিছুক্ষণ পর ছুটতে ছুটতে এসে বলেন, সর্বনাশ হয়ে গেছে ঠাকুরমশাই, সর্বনাশ হয়ে গেছে। আমার ঘরে কোনো দেবতার মূর্তি নেই। তাহলে আপনি আমার ঝোলাটা নিয়ে আসুন।
ওং আং হ্রিং ক্লিং চামুণ্ডায় ভিচে, ওম কালী তারা মহাবিদ্যা সদোষী ভুবনেশ্বরী ভৈরবী। কিচ্ছু নেই ঠাকুর মশাই, কিচ্ছু নেই। আমি ততক্ষণে বুঝতে পেরে গেছি কি হয়েছে। কেউ সব কিছু সরিয়ে দিয়েছে। ততক্ষণে এই ছেলেটার অবস্থা আরো খারাপ হয়ে যায়। ছেলেটার রূপ আস্তে আস্তে পাল্টাতে শুরু করে। বুঝতে পারি কামিনী একেবারে তাকে গ্রাস করছে। এমন সময় ঘড়িতে 3:15 বাজে। ব্রহ্ম মুহূর্ত শুরু হয়েছে। আমি জোরে জোরে মন্ত্র পড়া শুরু করি। মন্ত্রের উচ্চারণে গোটা ঘরটা গম গম করে কেঁপে ওঠে। ওং আং হ্রিং ক্লিং চামুণ্ডায় ভিচে, ওম কালী তারা মহাবিদ্যা সদোষী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তিকা চ বিদ্যাধুমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যাচ্চ। আপনি ছেলের কাছে থাকুন, আমি এক্ষুনি আসছি। সেই সময়টা ছিল ব্রহ্ম মুহূর্ত। এই সময় অপশক্তির ক্ষমতা অনেকটাই কম থাকে। কিন্তু ব্রহ্ম মুহূর্ত কাটতে না কাটতেই শুরু হবে গ্রহণ। সকাল 7টা থেকে গ্রহণ শুরু হবে। আমাকে যা করার এই কয়েক ঘন্টার মধ্যেই করতে হবে। কিন্তু আমার কাছে তখন কোনো উপাচার নেই। এমনকি ওই ঘরে এমন কোনো কিছুই ছিল না যেটা নিয়ে আমি কাজ করতে পারি। কিন্তু কি জানো, দেবতা যার সহায় তাকে কে আটকাবে। ঘরের বাইরে বেরিয়ে পাশে ঘুরতেই দেখি গাছের সাথে বাঁধা আছে একটা ঘট। কোনো দেবতা বিসর্জনের সময় যে মঙ্গল ঘট আমরা ঘরে রেখে দিই সেরকম। সেই ঘট, বেলপাতা, কিছু ফুল আমি জোগাড় করে আনি। ওই গাছের তলায় আমি একটা ছোট পাথর দেখেছিলাম, সেই পাথরটাও নিয়ে আসি। ঘরের মধ্যে সব রাখি। আচ্ছা, সিঁদুর পাওয়া যাবে? আমি তো বিধবা মানুষ, সিঁদুর কোথায় পাবো? দাঁড়ান দাঁড়ান, আমার কাছে আছে, আমার কাছে আছে। দৌড়ে সিঁদুরের কৌটোটা নিয়ে আসেন উনি। সেই কৌটোটা থেকে সিঁদুর নিয়ে সেই পাথরের মূর্তিতে দেবতার স্বস্তিক চিহ্ন আঁকি। মনে মনে ওটাকেই আমি তারামা রূপে কল্পনা করতে থাকি আর শুরু করি আমার পূজা। এই সব করতে করতে বেজে গেছিল 6টা। সূর্য উঠে গেছে। আমি বুঝতে পারছিলাম এই ঘরের আশেপাশে এক অদৃশ্য শক্তি ঘোরাফেরা করছে। কিন্তু আমি জানতাম ওই অদৃশ্য শক্তি কিছুতেই ঘরে প্রবেশ করতে পারবে না, কারণ আমি ঘরটাকে নুন দিয়ে বন্ধন করে রেখেছি। কিছুক্ষণ পরে সেই কলসিটা থেকে এক টুকরো চুলের গোছা বেরিয়ে আসে। সেটা আমি টেনে বার করে নিই, আর সেই চুলটা হোম যজ্ঞে ফেলতে যাব এমন সময় সেখানে চলে আসে রত্না দেবীর ছোট ছেলে। না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না। তুই পারবি না, পারবি না আটকাতে আমাকে। ওকে আমি নিয়েই যাব। না 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 না, চুলের বন্ধন থেকে যে কোনো ভাবেই আমাকে মুক্তি পেতে হবে, নয়তো কিছুক্ষণের মধ্যে সব শেষ হয়ে যাবে। আমি অনেক কষ্ট করে তার আমাকে স্মরণ করতে থাকি। ওম কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী চিন্নমস্তিকা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ। হঠাৎ করে একটা
ছোট্ট ত্রিশূল আমার হাতে লাগে। সেই ত্রিশূলটা দিয়ে আমি আমাকে জড়িয়ে পেঁচিয়ে থাকা চুলে আঘাত করতেই চুলের বন্ধন আলগা হয়ে যায়। আমার হাতে থাকা সেই চুলটা আমি হোমে ফেলে দেই। না না না, এ হতে পারে না, এ হতে পারে না। দূরে একটা কালো গহ্বর দেখা যায়। সেই গহ্বরের মধ্যে আস্তে আস্তে কামিনী প্রবেশ করছে। সে চুলের বন্ধনে জড়িয়ে আছে রত্না দেবীর ছোট ছেলেকে। আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও মা। আমাকে মা বলে ডাকলি? ঠাকুরমশাই, আপনি আমার ছোট ছেলেকে বাঁচান, নয়তো আমি এক্ষুনি প্রাণ ত্যাগ করব। যে ডাক শোনার জন্য আমি এত দিন ছটপট করেছি, আমার ছেলে আজকে সেই ডাকে আমায় ডেকেছে। আমার ছোট ছেলেকে বাঁচান, এই অনুরোধটুকু রাখুন। আমার হাতে থাকা ত্রিশূলটা আমি সঙ্গে সঙ্গে কামিনীর দিকে লক্ষ্য করে ছুড়ে দেই। কামিনীর বুকে গিয়ে ত্রিশূলটা লাগে। সঙ্গে সঙ্গে চুলের বন্ধন আলগা হয়ে যায়। ছোট ছেলেটা ছিটকে পড়ে দেওয়ালের এক কোণে। আর কোনো ভয় নেই মা। ঠাকুরমশাই, আমি চাই কথাটা কেউ না জানুক। আমার কাছে দুই ছেলেই আমার প্রিয়। আমি জানি ও অনেক বড় ভুল করেছে, কিন্তু আমি চাই না ওর কোনো ক্ষতি হোক। তাছাড়া ও ওর পাপের শাস্তি পেয়েছে। ওর এক পাশ পুরো পড়ে গেছে, কোনো কাজ করছে না। আপনার বড় ছেলে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে ঠিকই, কিন্তু ছোট ছেলে মনে হয় আমি আর কিছুই বলতে পারি না। দুই ছেলের সাথে দেখা করে দুজনকেই আমি রক্ষা কবচ দেই, তারপর চলে আসি বাড়ি। কিন্তু একটা প্রশ্ন ঠাকুরমশাই, কামিনীকে বড় ছেলে তো ডাকেনি, তাহলে? এই প্রশ্নটার উত্তর এবার দেই। ছোট ছেলে বাবার সম্পত্তি পায়নি, এমনকি গ্রামের মোড়লও হয়নি। তার মা ছিল বড়, যজ্ঞসূত্রে ওর পাওয়ার কথা ছিল কিন্তু পায়নি। তাই রেগে ও বশীকরণ করে। বশীকরণে যখন কাজ হয় না, তখন অন্যভাবে তাকে মারতে চায়, আর সেখানেই সে করে ফেলে ভুল। তান্ত্রিকের কাছ থেকে নিজে তন্ত্রমন্ত্র শিখে কাজ করার চেষ্টা করে, আর সেখানেই সে গন্ডগোল করে আর কামিনীর আরাধনা করে ফেলে। দাদার পোশাক, দাদার জিনিস ব্যবহার করে কামিনীকে আরাধনা করে, তারপর তার দাদার কাছে গিয়ে রেখে দেয়। তাই কামিনী দাদার কাছে যায়। বশীকরণে মনের ইচ্ছার বিরুদ্ধে যখন কাজ হয়, তার পরিণাম খুব খারাপ হয়। আর এখানে সেটাই হয়েছিল। বড় ছেলে ছিল খুব ভালো, শান্ত, সরল, নিষ্ঠাবান, ভগবানের প্রতি বিশ্বাসী। তাই এক্ষেত্রে সম্পূর্ণ বশীকরণটা উল্টো ফল লাভ করেছিল। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।